আসল সৌন্দর্য কারো রূপে নয়, বরং কথা এবং কাজে প্রকাশ পায়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তমর রশিদ। প্রতিদিনের মতো আমাদের অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে বিভক্ত: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমে চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ আমার সাথে যিনি রয়েছেন তিনি আসলে অনেক গুণে গুণান্বিত। প্রতিটা গুণ নিয়ে যদি বলা শুরু করি তাহলে আমার মনে হয় এই পরিচয় পর্ব অনেকক্ষণ হয়ে যাবে। তাই সব কিছু নিয়ে এখন বলছি না, জাস্ট দুটো কথা বলতে চাই। তিনি একজন ভালো মডেল এবং জনপ্রিয় অ্যাক্ট্রেস। আমাদের সাথে আজ রয়েছেন নাজমি জান্নাত। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? অনেক বেশি ভালো আছি, বিকজ এশিয়ান টিভির সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িত আছে। আমার শুরুটা এখান থেকে হয়েছিল, সো এখানে অনেক দিন পর আবার আসতে পেরে অনেক ভালো লাগছে। এই যে মনে হচ্ছে না যে নিজের বাসায় চলে এসেছি? একদম, ইট ইউজ টু বি মাই সেকেন্ড হোম অ্যাকচুয়ালি। মানে আমার শুরুটাই বেসিক্যালি আমার মিডিয়া লাইনের শুরুটা এখান থেকেই হয়েছিল। সো এখানে এতদিন পরে এসে আমি সবাইকে দেখছি, চিনছি, পুরানো মানুষগুলোর সাথে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে, মানে খুবই হোমলি একটা ফিল করতে পারছে এখন। কাজ নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু এই যে আপনি বললেন যে মিডিয়াতে আসার জার্নিটা এখান থেকে শুরু হয়েছিল, কেমন ছিল জার্নি, কিভাবে শুরু হলো? বেসিক্যালি আমার মিডিয়াতে আসার কখনোই কোনো প্ল্যান ছিল না। আমার অনেকগুলো অ্যাক্টিংয়ের অফার আসতো, মডেলিংয়ের অফার আসতো, বাট আমি কখনোই ওটাতে রাজি ছিলাম না। তো এক সময় আমি বাসায় বসেছিলাম, যখন আমার একটা ছোট করেই বলি, বেশি লম্বা করব না। সো একজন ভাইয়া আমাকে ফোন দিয়েছিল, আমার বোনকে ফোন দিয়ে আমাকে চাইছিল যে একটা শো এর জন্য ওখানে হোস্টিং করতে হবে। সো আই ওয়াজ লাইক না, আমি যখনই শুনতে পেরেছি যে আমাকে মানে মিডিয়াতে কোথাও ডাকছে, আমি বলছি না, আমি যেতে চাই না। তো ভাইয়া বলছে জাস্ট 2টা মিনিট আমার সাথে কথা বলেন, তারপর ইটস ইয়োর ডিসিশন। তো যখন কথা বললাম, উনি আমাকে অনেকভাবে বুঝালেন যে আমাকে ইউনিভার্সিটিতে দেখেছে অ্যান্ড আই হ্যাভ আ গুড হোল্ড ইন ইংলিশ। সো ওই শোটা ছিল ইংলিশেই, অ্যান্ড উনি চাচ্ছিলেন, মানে আমার কথা ভেবেই আর কি ওই শোটা প্ল্যান করেছিলেন তখন। তা আমি কোনোভাবে বললাম না, লাস্টে আমি বললাম যে ভাইয়া আমি যদি রাজিও হই, আমার বাবা আমাকে দিবে না করতে। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনার বাবার সাথে আমাকে একটু কথা বলান। তো আমি তো খুবই শিওর ছিলাম যে আমার পাপা দিবে না আমাকে করতে, পাপার সাথে কথা বলালেই না করে দিবে। তো পরে আমি পাপার কাছে নিয়ে গেলাম ফোনটা, বললাম যে পাপা দেখো তো, আমাকে এরকম বলছে। তো পাপার সাথে উনি কী কথা বললেন জানি না, বলার পরে পাপা বললো আমি করে দেখো, সমস্যা নাই। তো তখন তো বেসিক্যালি আমি একদমই আটকানো, বাবা বলে দিয়েছে হ্যাঁ। তখন ভাইয়া আমাকে বললেন যে তুমি জাস্ট একটা শো করে দেখো, ইফ ইউ ডোন্ট লাইক তাহলে তুমি বাদ দাও, বাট অ্যাটলিস্ট একটা করো। সো ওইখান থেকে আমার শুরু। আমি ফার্স্ট যখন শোটা করলাম, এত বেশি ভালো লেগেছিলো আমার এনভায়রনমেন্টটা। আমার মা আসছিলেন সাথে, আমার আমার প্রডিউসার ছিলেন জুয়েল ভাইয়া, বেসিক্যালি উনি এখন নাই, এই পৃথিবীতে নাই। তো ইটস ভেরি হার্ট ব্রেকিং ফর মি। উনি না থাকার পরেই বেসিক্যালি আমি টিভিটা ছেড়ে দিয়েছি, বিকজ আমার সাথে তার খুব বেশি ভালো, আমাকে কখনো নাম ধরেও ডাকেনি, ভাইয়া বলে ডাকতেন সবসময়। তো আমি তাকে খুবই মিস করি। এখানে আসার পরে আমার ফার্স্ট যে জিনিসটা মাথায় ছিল সেটা তিনি, বাট আমি বলতে চাচ্ছিলাম না আর কি। তো ওনার থেকেই, ওনার হাত ধরে আমার এটা শুরু হয়েছে, আর সেটা এশিয়ান টিভি থেকেই শুরু হয়েছে। সো এশিয়ান টিভির সাথে আমার যে বন্ডিংটা, এটা আসলে ওয়ার্ডসে আমি এক্সপ্লেন করতে পারবো না। সো দিস ইজ দ্য স্টার্টিং। গ্রেট। এবং এরপরে তো আপনি আসলে মডেলিং থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে সব কিছুতেই ছিলেন, কিন্তু এখন সরব আছেন হচ্ছে ইভেন্টসে, বেশি ইভেন্টসে মানে হচ্ছে স্টেজ শোতে। সো এটার কারণ কি? মানে এখনও কি মনে হয় যে ঠিক আছে মিডিয়াতে থাকবো না বা ক্যামেরার সামনে থাকবো না, ক্যামেরার পেছনে থেকে কাজ করব? না না, আমি হোস্টিং যেটা করছি সেটা হলো আমি ইভেন্টসে করছি। আমি টিভিতে হোস্টিং বাদ দিয়ে দিয়েছি, টিভিতে আমি কন্টিনিউ করছি না। আমার যদিও টিভি থেকে অনেক অফার্স আসে, এর পাশাপাশি আমি যেটাতে আছি সেটা আমি ফ্রন্ট ফেসে আছি, সেটা আমি টিভিসি ওভিসি করছি, আমি মডেলিং করছি, দ্যাটস ইট। এক্স্যাক্টলি। এবং অভিনয় দেখা যাচ্ছে আপনাকে। সো কোনটা বেশি এনজয় করছেন আপনি, মডেলিংটা নাকি বিজ্ঞাপনে কাজ করাটা? অ্যাকচুয়ালি বিজ্ঞাপনে কাজ করাটাও লাইক ইটস আ কাইন্ড অফ মডেলিং, ওটাও আমরা মডেলিং হিসেবেই জানি। অ্যাক্টিং ওইটাকে বলা হয় যেটা হলো আমরা নাটক করি বা সিনেমা করি যখন একটা রোল প্লে করছি, সেটাকে বলে, মানে সেটাকে আমি বুঝি। সো ওইটা আমার অ্যাক্টিংয়ে আমি এখন পর্যন্ত ওভাবে করে ডিসিশন নিতে পারিনি যে পাকাপোক্তভাবে ঢুকবো কিনা, বাট মডেলিং ইনফ্লুয়েন্সিংয়ে আমি কন্টিনিউয়াসলি আছি। হোস্টিং আমি করছি, বাট ইভেন্টসে ভার্সিটি নিয়েও বিজি আছি, আমার ক্লাসেস থাকে, আমি একজন ভার্সিটি লেকচারার। সো অনেক কিছু নিয়ে অ্যাকচুয়ালি আমার বিজি থাকা হয়। সাথে সাথে আমি সোশ্যাল ওয়ার্কও করি, কিছু কিছু অর্গানাইজেশনসের সাথেও আমি জড়িত আছি। সো সব মিলিয়ে আমার ফ্রি টাইম আসলে খুব কম। এক্স্যাক্টলি, মানে আপনি অনেক কিছু করেন একসাথে। সো এর বাইরে চলে যাই আমার ব্যক্তিগত আপনাকে নিয়ে।
বিকজ এই যে আপনি এত কিছু করেন, তার মানে আপনাকে ফলো করলে অনেক কিছু আমরা শিখতে পারবো, জানতে পারবো। এটা আমাদের অডিয়েন্সরা অবশ্যই মনে করে এবং এটা আমিও মনে করি। যেমন আজকে আপনি খুব আমার পছন্দের একটা কালারের নেল পলিশ পরে এসেছেন। হ্যাঁ, আই লাভ নিয়ন। আই লাভ ইট টু। সো এটা ম্যাচিং। এক্স্যাক্টলি, এটা নিয়ে কথা হচ্ছিল যে আপনার অর্ডস কালার খুব পছন্দ। এবং হ্যাঁ। আরও একটা জিনিস যে রিসেন্টলি দেখলাম একটা লাইভে আপনার অনেকগুলো শুজ, অলসো আমিও একজন শু লাভার। সো এত এত জুতার কালেকশন, কতগুলো শুজ আছে আপনার? I think like 200 প্লাস অর মোর। আমি জানি না, আমার বোন ওখানে বসে রয়েছে, ও বলতে পারবে। আমরা কাউন্ট করি না অ্যাকচুয়ালি, বাট যেটা দেখানো হয়েছে ওর থেকেও বেশি কালেকশনস আমার আছে। কিন্তু ঘুরে ফিরে অ্যাকচুয়ালি আমাকে মানুষ 3 থেকে 4টা শুতেই সবসময় দেখে, অ্যান্ড ওরা মনে করে আমার জুতা নাই। বাট আমি বেসিক্যালি কালেকশনটা খুব লাইক করি। আমি জুতা দেখলে পরেই অনেক কিনে ফেলি, কিনে ওগুলা রেখে দিই আর কি। মানে অনেক সময় কমফর্ট ফিল করি না, পড়া হয় না, মনে থাকে না ভিতরে থাকলে যে এটা আসে, সামনে যেটা থাকে ওটা পরেই বের হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে শুটা দেখতে অনেক সুন্দর, আবেগে কিনে নিয়েছি, বাট লং টাইম ওটা পরে থাকা বা ওটা পরে স্টেজ শো করা, দাঁড়িয়ে থাকাটা পসিবল। দ্যাটস ওয়াই আমার এরকম দুটো আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এন্ড আই জাস্ট ইউজ দ্যাট। ইভেন ব্ল্যাক এন্ড হোয়াইট আমি ওটাই ওয়্যার করেছি। আই নো আই হ্যাভ দিস হোয়াইট কালার, আর লাস্ট কয়েকদিন আমি এটা পরেছি। আপনার হেয়ারে খুব সুন্দর একটা কালার। সো এই কালারটা কেন করার চিন্তা করলে? সাধারণত এই ধরনের সাহসী কালার কেউ ট্রাই করে না, বাট এটা আপনাকে অনেক ভালো স্যুট করছে। এবং মানে থাকে না, ক্যারি করার একটা ব্যাপার থাকে, তো খুব ভালোভাবে ক্যারি করতে পারছে। আমার চুলও অনেক লম্বা ঘন, মাশাআল্লাহ বলা চলে। চুল তো কালার করে আমার পরে শেষ। আমার চুল আরও অনেক ঘন ছিল, বাট আমি সবাইকে বলবো যে কালার করা, আমার আলহামদুলিল্লাহ আমার চুল ন্যাচারালি স্ট্রেট অ্যান্ড সিল্কি। সো আমি কখনো রিবন্ডিং বা বাকি যে জিনিসগুলো আছে ওগুলো করিনি। তা আমি সবাইকে বলবো যে যার মাথায় যতটুকু চুল আছে তারা অতটুকু রাখেন, কালার করেন না প্লিজ, অ্যান্ড রিবন্ডিং বা এগুলো থেকে একটু দূরে থাকেন। কেমিক্যাল লাগালে আমাদের দেশের এমনিতেই আবহাওয়া অনেক বাজে, সো অনেক বেশি পলিউশন। এটার জন্য এমনিতেই চুল পড়ে, আর কেমিক্যাল লাগালে পরে কারোর মাথায় কিছু থাকে না। আমি দেখছি আমার আশেপাশে কারোর মাথায় চুল নাই, সবার গ্রে হেয়ার্স হয়ে যাচ্ছে। অনেক ছোট ছোট, মানে ইভেন আমার স্টুডেন্টসদের আমি হেয়ার দেখি সব গ্রে হয়ে যাচ্ছে। সো প্লিজ বি কেমিক্যাল ফ্রি। অভিনয়ের ক্ষেত্রে কি বোল্ড ক্যারেক্টার প্লে করার কোনো ইচ্ছা আছে? আমি এখনো অভিনয়টা নিয়ে আই এম স্টিল ভেরি কনফিউজ যে আমি অভিনেত্রী হব কিনা। আমি এখনো ওইভাবে পাকাপোক্তভাবে নামিনি অভিনয়তে। আমি আদৌ নামবো কিনা ওই জিনিসটা আমি এখনো অন ডিসিশন পেন্ডিং। সো যখন আমি নামবো আমি ডেফিনেটলি এতটুকু খেয়াল রাখবো যে আমাদের দর্শক কি দেখতে চাচ্ছে, কতটুকু চাচ্ছে তারা, ওই হিসাবেই আমার বোল্ডনেসটা থাকবে। আমি এক্সট্রিম এমন কিছুই করব না যে আমাকে যারা ফলো করে তারা ওইটা দেখে হার্ট হোক। সো আমি অতটুকুই ট্রাই করব রাখার, যেটুকুতে আমাকে আমার ফ্যান্সরা দেখতে পছন্দ করে। সো হেয়ারের প্রসঙ্গে আবারও যাই, হেয়ার কেয়ার নিয়ে একটু প্রশ্ন করা বাকি আছে আমার, তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্লস অ্যান্ড গ্লিটার। নিচে ছোট্ট একটা ব্রেকের পর আপনাদেরকে দেখাবো এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপ। তাই কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি গ্লস অ্যান্ড গ্লিটারে। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে নতুন কি লুক রয়েছে আপনাদের জন্য। হ্যালো, দিস ইজ সাইমা রোজা। আজকে আমি আপনাদের সাথে আছি রোজাস মেকওভার থেকে, এবং আজকে যে সেগমেন্ট সেটা হচ্ছে ট্রেন্ডি লুক অ্যান্ড গেটআপ। সো ট্রেন্ডি লুক অ্যান্ড গেটআপে আজকে আমি একটা ট্রেন্ডি মেকআপ দেখাবো। সো ভিউয়ার্স, আজকে আমার সাথে মডেল আছে জয়া। দর্শক, আমি এখন যে আই মেকআপটা করব, এই মেকআপটা খুব সুন্দর একটা স্মোকি এবং গর্জিয়াস একটা স্মোকি আই লুক করব। সো ওটাকে কিভাবে সেট করতে হয় সেভাবে আমি দেখিয়ে দিব, এবং টিউটোরিয়ালটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এখানে ব্ল্যাক অ্যান্ড গ্রিনটা কেন ব্লেন্ডিং করা হচ্ছে, এটার একটাই কারণ, আপনি গ্রিনটা সরাসরি অ্যাপ্লাই করলে কখনো আপনি গ্রিনটা পারফেক্ট পাবেন না। আমি এখন এটা গ্লিটারের জেল ইউজ করছি, আর জেলটাকে বসিয়ে দেওয়ার পরে আমি একটু লুজ শ্যাডো ইউজ করব, যেটা এখানে গোল্ডেন এবং হচ্ছে কপারের কম্বিনেশনে। ওর যেহেতু ল্যাশটা অনেক বড়, সো সেক্ষেত্রে আমি হালকা মাস্কারা টাচ আপ করবো। যেহেতু ডার্ক আই লুক, এখানে ওয়াটার লাইনে কাজল না দিলে ভালো লাগবে না। ব্রাউন কালারের সাথে আমি এখন এই কালারটা একটু অ্যাপ্লাই করছি। এখন আমরা চলে যাব আইল্যাশে, এবং আইল্যাশের ক্ষেত্রে ওই যে গামটা খুব সাবধানে লাগাতে হবে,
ব্যান্ডের উপরে আমরা দেব এবং কিছুক্ষণ ওয়েট করে আরেকবার একটু অ্যাপ্লাই করবো। দর্শক, আমার আইল্যাশ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি মাস্কারা দিয়ে হালকা একটু সেট করে ফেলবো। গ্রিন স্মোকি কাজলটা লাগিয়েছি যেহেতু ওটার জন্য স্মাচ না করে নিচের দিকে সরে না আসে, সেক্ষেত্রে কোনো পাউডার বা কিছু ইউজ করার দরকার পড়বে না। এবং এখন আমি যে লাইনারটা দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের লাইনার, এটাও বসে থাকবে, চোখের নিচে একটু গ্লিটারি ভাব থাকবে। এরপরে আমি চলে যাবো হাইলাইটারে। এটা আমি অবশ্যই আজকে সিলভার দিব না, আমি একটু গোল্ডেন টাচ করব। ভিউয়ার্স, আমার আজকের আই মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে গ্রিন, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনে। সো এবার আমি চলে যাব বেস মেকআপে। এবং বেস মেকআপের ক্ষেত্রে আমি যে প্রিপারেশনটা করে রেখেছি সেটা ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং প্রাইমিং। প্রাইমার যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে যাব একদম ডিরেক্ট সরাসরি বেস মেকআপে। দর্শক, আমার বেস মেকআপ আজকে কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে যাব ব্রঞ্জার, দেন হচ্ছে আমি চলে যাব কন্টুরিং, ব্লাশ অ্যান্ড হাইলাইটার। ব্লাশটা কমপ্লিট করছি। ব্লাশের ক্ষেত্রে আমি একটু অরেঞ্জিশ রাখছি। এরপর আমি চলে যাব, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি চলে যাব লিপস্টিকে। আর লিপস্টিকের ক্ষেত্রে আমি অবশ্যই ওর শাড়ির সাথে যে ডিপ মারুন কালার আছে, আমি সেই মারুন কালারটাই আমাকে ইউজ করে দেবো। ডিপ, এটাকে মারুন না, লাইক এটা পিঙ্ক, ডিপ পিঙ্ক এবং মারুনের একটা কম্বিনেশন। সো চলুন ভিউয়ার্স। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের আজকের পার্টি লুক, এবং স্মোকি লুকের সাথে ছিল গ্লাস স্কিন মেকআপ লুক। সো আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে। নেক্সট টাইম কখনো আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, দেখে নিলাম এই সপ্তাহের চমৎকার একটা লুক। তবে যখনই আপনারা বাহিরে যাবেন চেষ্টা করবেন একটু কম মেকআপ করার, কেননা এই প্রচণ্ড গরমে যদি অতিরিক্ত মেকআপ করেন তাহলে কিন্তু স্কিনের জন্য এটা মোটেও ভালো না। সময় হয়েছে ছোট্ট আরেকটা বিরতির পর আপনাদেরকে দেখাবো এই সপ্তাহে বিউটি টিপস, তাই আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি গ্লস অ্যান্ড গ্লিটারে। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কী টিপস রয়েছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আই এম সাকিরন ফ্রম সাকিরনস মেকওভার স্যালন। আজকের বিউটি টিপসে থাকছে হেয়ার কেয়ার টিপস। হেয়ার কেয়ার বলতে আমরা প্রথমেই আমাদের মাথায় চলে আসে যে হেয়ার ফল আমাদের অনেক কারণে হতে পারে, ইন্টারনাল কারণে হতে পারে, ড্যান্ড্রফ থাকলে হতে পারে, অয়েলনেসের জন্য হতে পারে, শ্যাম্পুর জন্য হতে পারে। তো আমরা ফার্স্টেই ফাইন্ড আউট করব আমাদের কি কারণে হেয়ার ফলটা হচ্ছে। ড্যান্ড্রফ থাকলে আমরা অবশ্যই ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করব। অ্যান্ড অয়েলি স্ক্যাল্প হলে আমরা আমাদের স্ক্যাল্পের সাথে যায় এমন কোনো শ্যাম্পু ইউজ করব। অ্যান্ড অবশ্যই আমাদের হেয়ার অনেক ক্লিন রাখবো। আমাদের হেয়ার অনেক রাফ হয়ে যায়, বিশেষ করে শীতে তো আরও বেশি রাফ হয়ে যায়। তো রাফনেসের জন্য আমরা অবশ্যই আমাদের হেয়ারের সাথে যে শ্যাম্পু যায় সেরকম একটা শ্যাম্পু সিলেক্ট করব। অ্যান্ড সপ্তাহে অবশ্যই একবার অয়েল ম্যাসাজ করব, কন্ডিশনার ইউজ করব বাসায়, অ্যান্ড অবশ্যই প্রফেশনালি একবার হেয়ার স্পা নিব। আমরা অনেকেই হেয়ার কালার রিবন্ডিং করে থাকি, সেক্ষেত্রে আমাদের হেয়ারটা আরও বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজড হয়ে যায়। তো আমরা বাসায় তো বেশি বেশি কেয়ার নিবই, সাথে প্রফেশনালি উইকলি বা 15 ডেজে যদি একবার হেয়ার স্পা বা ক্যারোটিন ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আমাদের হেয়ারটা আরও হেলদি লাগবে। অনেক সময় দেখা যায় আমরা হেয়ার ট্রিটমেন্ট করছি, কেয়ার নিচ্ছি, কিন্তু কোনো কাট করছি না, ইচ্ছা মতো লম্বা, কোনো শেপ নাই। আমরা যদি একটু সুন্দর করে হেয়ার কাট করি তাহলে হেয়ারটা দেখতে আরও হেলদি লাগবে, সুন্দর লাগবে।
আমরা অনেক সময় বাসায় অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় হেয়ার ড্রাই ড্যামেজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এক্সপিরিয়েন্স কারো হাতে যেন সবসময় আমাদের হেয়ারের কাজগুলো করাতে, যেমন কালার, রিবন্ডিং অ্যান্ড অল দিস থিং। আমরা বাসায় অল টাইপ অফ হেয়ারের জন্য একটা ট্রিটমেন্ট করতে পারি। আমরা আগে অয়েল ম্যাসাজ করে তারপরে একটা প্যাক বানাবো। প্যাকের জন্য লাগবে ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে টক দই, মেথি গুঁড়া, ডিমের সাদা অংশ একসাথে পেস্ট করে আমরা পুরো চুলে লাগিয়ে নেব। তারপরে আমরা আধা ঘন্টা পরে শ্যাম্পু কন্ডিশনার করে ফেলবো। এটা সব ধরনের হেয়ারের জন্য অনেক ভালো কাজ করবে। এগুলাই ছিল আজকের বিউটি টিপস। ধন্যবাদ সবাইকে। দর্শক, চমৎকার বিউটি টিপসগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুধু দেখলে হবে না, অবশ্যই বাসায় এগুলো ফলো করতে হবে। আর এই প্রচণ্ড গরমে একটা জিনিস করতে একদমই ভুলবেন না, সেটি হচ্ছে বেশি বেশি করে পানি খাওয়া। আবারও চলে যাচ্ছে আমাদের আজকে অতিথির সাথে কথা বলতে। আজ আমাদের সাথে রয়েছেন নাজমি জান্নাত। তো অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল, তবে একটা প্রশ্ন আমি বলেছিলাম যে করব হেয়ার কেয়ার নিয়ে। হেয়ারের যত্নে কি করেন? তেল বা কোনো হেয়ার প্যাক বা কিছু? ওয়েল, আমি সবসময় সবাইকে একটা জিনিস বলি, দ্যাট আমি যা করি এটা তোমরা করবা না, আমি যা বলি এটা করবা। সো ওকে, বেসিক্যালি আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি অনেকগুলো টিপস দিতে পারবো যেটা আমি নিজে কখনো ফলো করি না। আমার চুলে এমনও আছে যে আমি মানে জাস্ট আমি শ্যাম্পুটাই করি, আমি তেল দেওয়া হয় না। আমি লাস্ট কবে তেল দিয়েছি আমি জানি না। অ্যান্ড আমার যেহেতু চুল মানে ন্যাচারালি সিল্কি, সো আমি অনেক সময় কম্বো করি না আর কি, জাস্ট আমি শ্যাম্পুটাই করে রাখি। আজকে ডেফিনেটলি আমি আসছি, বাট ওটা আমার হয় না। ইটস ভেরি উইয়ার্ড। তো এই জন্য আমি বলবো না যে আমি কী করি। আল্লাহর রহমতে আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আই হ্যাভ আ গুড হেয়ার, বাট এখন অনেকটা পড়ে গেছে। কিন্তু যেটা করা উচিত মানুষের, সেটা তেল দিয়া বেশি বেশি পানি খাওয়া, ভালো ভালো খাবার খাওয়া। আপনার স্কিনের জন্য আপনি কি করেন? বিকজ মেকআপের পর আসলে মেকআপ তোলানোর প্রসেসটা এক একজন এক একটা ফলো করে, এবং সে অনুযায়ী দেখা যাচ্ছে এক একজন এক একভাবে স্কিন কেয়ার করে, স্কিনটা ওইভাবে গ্লো করে। এই মানে লুকটাকে কিভাবে ক্রিয়েট করেন আপনি? আচ্ছা, আমাকে সিম্পল লাগছে এই কারণে, বিকজ আমি আসলেই বেশি মেকআপ করা নাই। এই জন্য করা নাই এমন না যে মানে আই এম ভেরি প্রেটি অর সামথিং, যে আমি এই জন্য মেকআপ করি না, এরকম ব্যাপার না। আমাকে অ্যাকচুয়ালি মেকআপ করলে সুন্দর লাগে না। মানে আমি যদি খুব বেশি, যত বেশি মেকআপ করবো আমাকে ততটাই বাজে লাগে। লাইক অনেক বেশি মেকআপ করলে আমাকে যখন অনেকগুলো শ্যুট এমন আছে যেখানে আমাকে অনেক ভারী করে দেয় ফেসটা, আমার ফিল হয় যে আমাকে মাঝে মাঝে আলিবাবার জিনি লাগে। সো আমি যতটুকু কম পারি মেকআপ করি। আমার মেকআপের ভিতরে আমি যেটা করি, আমার বিবি ক্রিম ইউজ করি, আই ডোন্ট ইভেন ইউজ ফাউন্ডেশন। সো বিবি ক্রিমটা আমি জাস্ট আমার চোখের এই জায়গাটায় দিয়ে দিই, আমার এতটুকু ডার্ক সার্কেলটা আমি ঢাকি, আর এই জায়গাগুলো আমার পুরোটাই বেয়ার ফেস, আমার আসলে কোনো মেকআপ নাই। তার উপরে আমি যেটা করি যে আমি চোখটা সাজাই আমার নিজের মতো করে, ব্লাশন দেই, হাইলাইটার দেই, লিপস্টিক দেই, দ্যাটস ইট। কি কি কাজ এখন অপেক্ষা করছে আপনার জন্য? আমি রিসেন্টলি কিছু অ্যাডস করেছি, ওগুলো আমার হবে। আমার কিছু প্রজেক্টসের প্ল্যানিং চলছে, যেগুলো আমি এখনও সাইনিং করি নাই, তার জন্য আমি ওগুলা বলতে চাচ্ছি না পাবলিকলি। টিভিসি নাকি না, বিজ্ঞাপন? এগুলো বাইরের বাইরে আর কি। হ্যাঁ, ওকে। এই আপাতত কাজ চলে যাচ্ছে। আমার ক্লাসেস আছে, আমার স্টুডেন্টস আছে, আমার ওদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। খুব ভালো লাগলো যে আজ আপনার সাথে অনেকক্ষণ গল্প হলো, অ্যান্ড আপনি আপনার এই হোম প্লেসটাতে আবারও আসলেন আজকে। তো দর্শকেরা অপেক্ষা করছে, বিশেষ করে আপনার পুরাতন দর্শকেরা অপেক্ষা করছে শেষ মুহূর্তে আপনার কাছ থেকে শোনার জন্য। তো তাদের জন্য যা বলার আছে আপনার। দর্শককে একটা জিনিসই বলবো যে যেটা এখন আমরা অনেক বেশি ফেস করছি সোশ্যাল মিডিয়া যুগে, সেটা হলো দ্যাট পিপল আর টু মাচ জাজমেন্টাল দিস ডেজ। মানুষকে নিয়ে কথা বলতে, ছোট করতে অনেক বেশি পছন্দ করে, যেটা আমি আমার স্টুডেন্টদেরকেও শেখাই যে এই জিনিসটা থেকে, মানুষের পিছে লেগে থেকে আসলে আমাদের কোনো লাভ নাই। এই জায়গা থেকে যতটুকু আমরা নিজেদেরকে দূরে রাখবো, ততটুকু শান্তি আমাদের লাইফে আমরা আনতে পারবো। সো পিছে লাগা মানেই হলো পিছে থেকে যাওয়া। আমার লাইফে যত মানুষ আমার পিছে লেগেছিল, আমার স্কুলের কিছু মানুষ, আমার ভার্সিটি লাইফে যারা ছিল, সারা জীবন যারা আমার পিছে লেগেছিল, তারা এখন পর্যন্ত আমার পিছেই আছে, আর আমি এখন এই জায়গায় আছি। সো পিছে লাগাটা বন্ধ করতে হবে, ওই টাইমটা নিজেকে দিতে হবে, নিজের ইমপ্রুভমেন্টে দিতে হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, আশেপাশের মানুষদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাহলে লাইফটা সুন্দর হবে, তাহলে নিজেও খুশি থাকা যাবে, বাকি মানুষরাও খুশি থাকবে, লাইফে কোনো প্রবলেম দেখা দিবে না। সো এই জিনিসটা মেনটেন করলে আই থিঙ্ক এভরিওয়ান ইজ গোনা বি হ্যাপি অ্যান্ড উইল হ্যাভ আ হেলদি সোসাইটি। থ্যাংক ইউ সো মাচ যে আজ আপনি এসেছেন এবং সুন্দর কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন আপনার জীবন সম্পর্কে এবং
সেই দার্শনিক জ্ঞানগুলো আমরা পেয়েছি। ধন্যবাদ। থ্যাঙ্কস টু ইউ টু। দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটার থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে আসবো আপনাদের পছন্দের কোনো অভিনেত্রীকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।